প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় যাব আমি তোমার দেশে কবিতা, নবম দশম শ্রেণীর পাঠ্য বই থেকে। কবিতাটি লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। পল্লী কবি মানে তিনি পল্লী নিয়ে লিখবেন, এটাই স্বাভাবিক, নাম এই কারণে পল্লী কবি। তো এখানে যাব আমি তোমার দেশে কবিতার মধ্যে কবি তার বন্ধুর যে দেশে সেখানে যাওয়ার জন্য বলেছেন, তার দেশে যাবেন, সেখানে গিয়ে কি করবে, সেখানে কি অর্থাৎ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এই কবিতার মধ্যে জসিমউদ্দিন ফুটিয়ে তুলেছেন। তো চলো এখন ক্লাসটা করে ফেলি। কবিতার প্রত্যেকটা লাইন খুব সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করি সবার ভালো লাগবে, সবাই কবিতার সম্পূর্ণ ক্লাসটি দেখার চেষ্টা করবে। পল্লী দুলাল ভাই গো আমার, যাব আমি তোমার দেশে। প্রথমেই কবি বলতেছেন পল্লী দুলাল, অর্থাৎ দুলাল শব্দের অর্থ আদরের, অর্থাৎ পল্লীর যে আদরের সন্তান, বাবা মার আদরের সন্তান, তাকে দুলাল বলা হয়। পল্লী দুলাল ভাই গো আমার, যাব আমি তোমার দেশে, অর্থাৎ তার বন্ধুকে তিনি ভাই বলে সম্বোধন করেছেন। আকার যাহার বনের শীষে, দিক হারা মাঠ চরণ ঘেঁষে, অর্থাৎ যেখানে দেখা যায় যে আকাশ যেন মাটিতে হেলে পড়েছে, যেখানে দেখা যায় বনের শীষে দিঘারা মাঠ চরণ ঘেঁষে, এখানে আকাশ যেন আকাশের চরণের সঙ্গে মাঠ বনেকাকার হয়ে গেছে, এরকম প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলেছেন। দূরদেশীয় মেঘ কনেরা মাথায় লয়ে জলের ঝাড়ি, দাঁড়াই যাহার কুলটি ঘেঁষে, বিজলি পেড়ে আচল নারী। তো এখানে বলতেছে দূরদেশীয় মেঘ কনেরা, অর্থাৎ ওই দূর থেকে যে মেঘ কনেরা, অর্থাৎ মেঘকে তিনি কনে বলেছেন। মাথায় লয়ে জলের ঝাড়ি, দাঁড়াই যাহার কুলটি ঘেঁষে, বিজলি পেড়ে আচল নারী। তো এখানে পল্লী প্রকৃতির কথাও যেমন বলেছেন, এবং পল্লীর সেই পল্লীবালার কথাও সেখানে উল্লেখ করেছেন। পল্লীর বালা যখন সে জলের ঝাড়ি নিয়ে যাবে এবং আঁচল নারী নারী, অর্থাৎ কুলটি ঘেঁষে বিজলি পেরে, অর্থাৎ যেন বিজলি চমকাইবে তার আঁচলের মধ্যে। বেতস কেয়ার বনে যেথায়, ডাহুক মেয়ে আসর মাথায়, পল্লী দুলাল ভাই গো আমার, যাব সেথায়। অর্থাৎ যেখানেই বেতসকিয়ার বনে ডাহুক নামক একটা পাখি আছে, এই ডাহুক পাখি যেখানে আসর মাথায়, সেখানে যাব, সেথায় কবি যেতে চায়। তোমার দেশে যাব আমি, দীঘল বাঁকা পন্থখানে। এই যে বাঁকা পন্থখানে, পন্থ মানে পথ, দীঘল মানে দীর্ঘ, অর্থাৎ তোমার দেশে আমি যাব সেই দীর্ঘ পথ বাঁকা পথে, ধান কাউনের ক্ষেতের ভেতর সরু সুতোর আঁচড় টানে। তো এখানে বলতেছে ধান কাউন, যেখানে আবার যাবে সেখানে দেখবে যে ধান কাউন হচ্ছে এক ধরনের ফসল। এখন বর্তমানে এটা দেখা যায় না, এটা গ্রামের মানুষরা এই ফসলটা করতো। কাউন একদম সেটা চিকন মিহি দানা, এই যে এই দানার মতো, যে সরিষা দানার মতো, অর্থাৎ এরকম ছোটো ছোটো দানা হয় কাউনের, যেটা গোল্ডেন কালার, স্বর্ণ কালারের। ধান কাউনের ক্ষেতের ভেতর সরু সুতোর আঁচড় টানি, গিয়াছে যে হাবা মেয়ের এলো মাথার সিথির মতো। এখানে এই যে ধান কাউনের ক্ষেতের মধ্যে প্রকৃতিতে দেখা যায় যে এখানে এক ধরনের একটা সুতো বের হইতো, যেখানে গ্রামের মানুষরা, আমরা যখন ছোটোবেলা খেলাধুলা করতাম, এটাকে বুড়ির সুতা বলতাম, বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। এটা গায়ের মধ্যে পড়লে সমস্যা হবে, এই সেই বিভিন্ন ধরনের, যে বুড়ি আবার অভিশাপ দিবে, ধরে নিয়ে যাবে, এরকম এখানে বলতেছে। সেখানে এই ক্ষেতের মধ্যে এমন করেই করবে, সুতোর টান দেখবে, ভেতর সরু সুতোর আঁচড় টানি, গিয়াছে সে হাবা মেয়ের এলো মাথার সিথির মতো, কোথায় সিধে কোথাও বাঁকা, গরুর গায়ের রেখাই ক্ষত। অর্থাৎ কোথাও আবার দেখা যায় যে সোজা আছে, কোথাও আবার বাঁকা, গরুর গায়ের রেখার মতো, গরুর গায়ের মধ্যে যেমন রেখা। গাজনতলির মাঠ পেরিয়ে শিমুলডাঙ্গা বনের বায়ে, কোথাও গায়ে রোদ মাখিয়া, ঘুম ঘুমায়ে গাছের ছায়ে। অর্থাৎ কোথাও আবার সে গাজনতলির মাঠ পেরিয়ে সেই শিমুলডাঙ্গা বনে, যেখানে শিমুলের বন আছে, সেখানে কোথাও গায়ের রোদ মাখিয়া, কোথাও আবার গায়ের মধ্যে রোদ মাখিয়ে ঘুম ঘুমায়ে গাছের ছায়ে, এরকম প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কথা তিনি বলেছেন। তাহার পরে মঠি
ছড়িয়ে দিয়ে কদম কলি, কোথাও মেলে বনে পাতা, গ্রাম্য মেয়ে যায় যে চলি। এখানে আবার আরেকটা কথা বলেছেন, তাহার পরে মুঠি ছড়িয়ে দিয়ে কদম কলি। কদম ফুলের কথা এখানে বলেছেন যে কদম কলি যা মুঠের মধ্যে ছড়িয়ে দিয়েছে, কোথাও মেলে বনে পাতা, গ্রাম্য মেয়ে যায় সে চলি। অর্থাৎ পাতা মেয়ে গ্রাম্য মেয়ে চলে যাচ্ছে, এই কদম ফুল মুঠি ছড়িয়ে কোথাও মেলে পাতা, সে পথ দিয়ে যাব আমি পল্লী দুলাল তোমার দেশে। যে পথের মধ্যে এরকম গ্রাম্য মেয়ে আছে, এমন সুন্দর মেয়ে আছে, কদম ফুল ছড়িয়ে রেখেছে, এরকম রাস্তা দিয়ে সে তার দেশে যাবে। নাম না জানা ফুলের সুবাস বাতাসেতে আসবে ভেসে। আবার আরও বলছে, অজানা অনেক ফুল আছে, যেই ফুলগুলো আসলে নাম নেই, নামহীন, সেই ফুলগুলো বাতাসেতে সুবাস ছড়াবে। এরপরে বলতেছে, তোমার সাথে যাব আমি পাড়ার যত দস্যি ছেলে। এই যে পাড়ার যত দস্যি ছেলে, অর্থাৎ দস্যি বলতে আসলে খারাপ নয়, দস্যি বলতে যেই ছেলেরা আসলে একটু অল্প বয়সের ছেলেমেয়েরা একটু আসলে বিভিন্ন ধরনের সমস্যা করে, এরকম ছেলে আছে। দস্যি ছেলে যারা আছে, যারা বিভিন্ন সময় মানুষকে উত্ত্যক্ত করে, আসলে তারা সেটা মজার চলে এগুলা করে, তাদের তো এই নেই। এরকম দস্যি ছেলে, তাদের সাথে দল বাঁধিয়া হেথাই সেথাই ফিরবো খেলে। অর্থাৎ সেই দস্যি ছেলেরা, যাদের কোনো চিন্তা ভাবনা নেই, যাদের শুধু সারাদিন খেলাধুলা, এদিক সেদিক ঘোরাফেরা করা, এরকম ছেলেদের সঙ্গে সে খেলে হেথাই সেথাই যেখানে সেখানে সে খেলে আবার ফিরবে। ধল দিঘিতে সাঁতার কেটে আনবো তুলে রক্তকমল। রক্তকমল বলতে লাল পদ্ম, কমল মানে পদ্ম। এই রক্তকমল সে তুলে আনবে। ধল দিঘি হচ্ছে মস্ত বড় দিঘি, সেই মস্ত বড় দিঘি থেকে সে কী করবে, পদ্ম তুলে আনবে, লাল পদ্ম তুলে আনবে। শাপলা লতায় জড়িয়ে চরণ, ঢেউয়ের সাথে খাবো যে দোল। আবার শাপলার যে লতাগুলো আছে সেগুলোর সঙ্গে চরণে গায়ের মধ্যে জড়িয়ে রাখবে, ঢেউয়ের সাথে সে দুল খাবে। হিজল ছড়া জলের ছিটায় গায়ের বরণ রঙিন হবে। হিজল হচ্ছে এক ধরনের গাছ, হিজল গাছ। খেলবে দেখির ঝিলমিল মোদের লীলা কাল উৎসবে। অর্থাৎ যখন আবার বিভিন্ন ধরনের উৎসব হবে, সেই উৎসবের মধ্যে আবার তারা বিভিন্ন ধরনের করবে, আনন্দে মেতে উঠবে। খেলবে দিঘির ঝিলিমিলি মোদের লীলা কাল উৎসবে। তোমার দেশে যাব আমি পল্লী দুলাল, ভাই গো সোনার, সেতাই পথে ফেলতে চরণ, লাগবে পরশ এই মাটি মার। অর্থাৎ এখানে আবার সে পল্লী দুলালকে সোনার ভাই বলেছেন, এবং সেখানে সে যাবে যেখানে চরণ ফেলতে মাটির পরশ লাগবে, এরকম জায়গায় যাবে। ডাক বসে তা পাখি ডাকে, ভাব করিব পাখির শোনে। আবার পাখি যেমন করে সুন্দরভাবে কথা বলে, কিচিরমিচির করে পাখির কলকাকলি, তেমনিভাবে পাখির ডাকে সে ডাকবে এবং পাখির সঙ্গেই ভাব করিবে। তো এখানে কথা হচ্ছে, এই যে ডাকবো সে তা পাখির ডাকে, ভাব করিব পাখির শোনে। এখানে কি আসলে পাখির শোনে ভাব করা যায় না? আসলে এখানে পাখি বলতে পল্লীর সেই বালিকার কথা বলেছেন, যে পল্লীবালার সঙ্গে সে ভাব করবে। অজান ফুলের রূপ দেখিয়া মানব তারে বিয়ের কোণে। আবার সে অজানা যে ফুলের রূপ দেখিয়া, অর্থাৎ সেই অজানা ফুল বলতে সেই মেয়ে, অজানা একটা মেয়েকে, অজানা একটা পরীকে, অজানা একটা কুমারীকে দেখে সে তার সঙ্গে সে ভাববে যে সেটাই তার বিয়ের কোণে হবে, বিয়ের পাত্রী হবে। চলতে পথে ময়না কাটায় উত্তরীয় জড়িয়ে যাবে। উত্তরীয় মানে চাদর, যে গায়ের চাদর, উত্তরীয় জড়িয়ে যাবে। অর্থাৎ এখানে জড়িয়ে যাবে, ইটের মাটির হোঁচট লেগে আঁচল হতে ফুল ছড়াবে। অর্থাৎ সে পথের মধ্যে ময়নাকাটা তার গায়ের মধ্যে জড়িয়ে যাবে, ইটেল মাটির, অর্থাৎ যে শক্ত মাটি, গ্রামে যে এক সময় যে পলি পড়ার পানি চলে যাওয়ার পরে যে ক্ষেতের মধ্যে হাল চাষ দেওয়ার পরে একটা মাটি যে তৈরি হতে যায়, খুবই শক্ত মাটি, এই ইটেল মাটি হোঁচট লেগে আঁচল হতে ফুল ছড়াবে। কে ফুল ছড়াবে? সেই পল্লীবালা ফুল ছড়াবে। পল্লী দুলাল, যাব আমি তোমার দেশে, তোমার কাঁধে হাত রাখিয়া ফিরব মোরা উদাস বনে। উদাস বনে বলতে সেই পাগল বনের কথা বলা হয়েছে। উদাস মানে পাগল, যার পাগল বেসেছে, উদাস বেসেছে, ফিরবে। তোমার কাঁধে হাত রাখিয়া উদাস বেসে ফিরবে। বনের পাতার
ফাঁকে ফাঁকে দেখব মোরা সাজ বাগানে, ফুল ফুটেছে হাজার রঙের মেঘতুলিকার নিকট টানে। বনের পাতার ফাঁকে ফাঁকে দেখবে কত সাজ সজ্জা, সুন্দর সুন্দর রং বেরঙের ফুল ফুটেছে, সেগুলো নিকট টানে সে দেখবে। গাছের পাখা দলিয়ে আমি পারব সে ফুল মনের আসে। সে গাছের শাখা দোলাইবে এবং মনের ইচ্ছা মতো সে ফুল পাড়বে। উত্তরীয় ছড়িয়ে তুমি দাঁড়িয়ে থেকো বনের পাশে। উত্তরীয় হচ্ছে কুয়াশা। তুমি কুয়াশা ছড়িয়ে তুমি দাঁড়িয়ে থেকো, বনের পাশে সে দাঁড়িয়ে থেকো। সে ঘাটেতে যে ঘাটেতে ভরবে কলস গায়ের বিপুল পল্লীবালা, যেই ঘাটের মধ্যে আবার সেই পল্লীবালা কলস ভরবে, পানির কলস, সেই ঘাটেরই এক ধারেতে আসবো রেখে ফুলের মালা। সে আবার কি করবে, এই মেয়েটার অজান্তেই সেই পল্লীবালা যেখানে যে ঘাটের মধ্যে কলসের মধ্যে পানি ভরবে, সেখানে সে অজান্তেই সে অজানা ফুলের মালা গেঁথে সেখানে রেখে আসবে। দিঘির জলে ঘট বোড়াতে পথে পাওয়া মাল্যখানি। সে কি করবে, যখন আবার দিঘির জলে যখন তার পাত্রটা ঘোরাতে গিয়ে যখন দেখবে এই মালাখানি কুড়িয়ে নিয়ে ভাববে ইহা রেখে গেছে কেই না জানে। অর্থাৎ সে আবার কুড়িয়ে নিয়ে, সে তো আর জানে না কে মালাটা রেখে গেছে, সে মনে করবে কে না জানে রেখে গেছে, চেনে না তার হাতের মালা, হয়তো সে বা পড়বে বলে সে না জেনেই সে আবার সেই মেয়েটা আবার মালাটা পড়বে। আমরা দুজন থাকবো বসে ঢেউ দোলা সেই দিঘির কোলে। আবার সেই দিঘির কোলের মধ্যে বন্ধু আর কবি সেখানে বসে থাকবে সেটা দেখার জন্য। চারপাশেতে বনের সারি এলিয়ে শাখার কুন্তল ভার, দিঘির জলে ঢেউ গণিবে ফুল শুকিবে পদ্ম পাতার। তো এখানে দিঘির জলে ঢেউ গণবে পদ্ম পাতার সে ফুল শুকিবে, বনের মাঝে ডাকবে ডাহুক ফিরবে ঘুঘু আপন বাসে। বনের মধ্যে ডাহুক পাখি ডাকবে এবং ঘুঘু আবার আপন বাসে নিজের ঘরে ফিরবে। দিনের পিদিম ঢুলবে ঘুমে রাত জাগা কোন ফুলের বাসে। দিনের পিদিম মানে দিনের আলো আস্তে আস্তে ঢুলবে ঘুমে রাত জাগা কোন ফুলের বাসে। চার ধারেতে বন জড়িয়ে রাতের আধার বাঁধবে বেড়া, সেই কোহেলির কালো কারায় দিঘির জলো পড়বে ঘেরা। এই কোহেলি মানে কুয়াশা, সেই কুয়াশার কালো কুয়াশায় আর কারায় দিঘির জলও এক সময় ঘেরাও পড়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটি খুবই সুন্দর। এখানে একটা রোমান্টিক ভাব, পল্লীর প্রকৃতি সম্পর্কে কবি খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। খুব সুন্দর একটি কবিতা। সবাইকে সম্পূর্ণ কবিতাটি দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।